নমস্কার। আজকে আমাদের মূল আলোচনা আমাদের দেশে যে নতুন লেবার কোড বা শ্রম আইন এসছে সেটাকে নিয়ে। আমরা এক কথায় তো বলতে পারি হেডলাইন হিসেবে যে স্বাধীনতার পর থেকে আজকের ডেট পর্যন্ত আমাদের দেশের সবথেকে বড় বৈপ্লবিক একটা ঘোষণা বা সিদ্ধান্ত। কেন বৈপ্লবিক, তার কারণগুলো আমরা ধীরে ধীরে বুঝব এবং এক্স্যাক্টলি এই আইনে কি বলা হয়েছে প্রত্যেকটা জিনিসকে আমরা ব্যাখ্যা করব। ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট। এখান থেকে প্রশ্ন আসতে পারে আমি বলবো না, আমি বলবো প্রশ্ন এসে গেছে। যারা অ্যাসপিরেন্ট, যারা পরীক্ষার্থী, ধরে নিতে পারো প্রশ্ন আসছেই আসছে, আসবেই আসবে। তো সেইভাবে রেডি করো। দেখো, প্রথম যে পয়েন্ট আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে এতদিন আমাদের দেশে 29টা আলাদা আলাদা লেবার কোড ছিল। এই 29টা লেবার কোডকে পুরোপুরি প্রথমে ডিসম্যান্টেল করে দেওয়া হলো। মানে 21শে নভেম্বর এই ডেটে, এই 21শে নভেম্বর 2025 এই ডেটের আগে এই যে 29টা লেবার কোড বা আইন ছিল, 21শে নভেম্বর 2025-এর পর থেকে এই 29টা আইনের আর কোনো অস্তিত্ব থাকছে না। তার জায়গায় মাত্র 4টে আইন এলো 29টা আইনকে রিপ্লেস করে। তার কারণ কি? তার মূল কারণ হচ্ছে এই যে 29টা আইন ছিল, এই 29টা আইন একে তো প্রচণ্ড পুরনো। ব্রিটিশ আমলে 1930 থেকে 1950-এর দশকের মধ্যে মূলত এই আইনগুলো তৈরি হয়েছিল। দ্বিতীয় কথা, যেহেতু আলাদা আলাদা সময় আলাদা আলাদা আইন তৈরি হয়েছে, ধরা যাক 7টা আইন তৈরি হয়ে আছে, হঠাৎ করে কারোর মাথায় এসছে যে আচ্ছা এটা তো একটা নতুন প্রবলেম, এই প্রবলেমটার জন্য তো একটা আইন আনতে হবে, তো চলো আর একটা আইন বানাই আমরা, 8 নাম্বার আইন। এইবার যে 8 নাম্বার আইনটা যে অফিসাররা বা যে লেজিসলেচার বানিয়েছে, অন্য জায়গায় 5 বছর পর অন্য কোনো টিম তারা 9 নাম্বার একটা আইন বানিয়েছে। এবার এই যে 8 নাম্বার আইন যে টিম বানালো আর 9 নাম্বার আইন যে টিম বানালো, এদের মধ্যে কোঅর্ডিনেশনও অ্যাজ সাচ ঠিকঠাক নেই, প্ল্যানিং একই রকম নয়। দেখা যাচ্ছে 8 নাম্বার আইনের একটা পরিচ্ছেদে এমন কিছু কথা বলা আছে যেটা আবার 9 নাম্বার আইনের 10 নাম্বার পরিচ্ছেদে যে কথাটা বলা আছে তার সঙ্গে ম্যাচ তো করছেই না, বরং উল্টো কথা হয়ে যাচ্ছে। এবার যার ফলে তৈরি হচ্ছে কনফিউশন যে ভাই তাহলে কোনটা ঠিক? এটাও আইনে লেখা আছে, ওটাও আইনে লেখা আছে, 29টা আলাদা আলাদা আইন। আর যখনই কনফিউশন তৈরি হয়, সাদা কালো আলাদা করা যায় না, আইনের ফাঁক তখন দেখা যায়। যে আইন তো শক্ত, কিন্তু আইনের ফাঁক হয়, আইনের ফাঁক গলে অনেক কিছু করে নেওয়া যায়। আর এই আইনের ফাঁককে কাজে লাগিয়ে প্রচণ্ড পরিমাণে করাপশন হচ্ছিল গোটা দেশে, দুর্নীতি হচ্ছিল, যেই দুর্নীতিতে জড়িয়েছিলেন আমাদের যারা অফিসার, যারা লেবার কোড ইমপ্লিমেন্ট করবেন, চেক করবেন, রেড করবেন সেই অফিসাররা। সে গিয়ে কোনো একটা কোম্পানির বা ফ্যাক্টরি মালিককে বলছে এই যে তোমাকে তো আমি 19 নাম্বার আইনের এই ধারা অনুযায়ী কেস খাইয়ে দেবো, তোমার ফ্যাক্টরি তো বন্ধ হয়ে যাবে। সে বলছে কেন কেন, আমি তো সব ভালো মানুষ, আমি তো আইন মেনে কাজ করি, ট্যাক্স দিই, আমি আমাদের লেবারদেরও সমস্ত সুবিধা দিই। অফিসার বলছে এই যে 19 নাম্বার এই ধারা, এটা কোথায় ম্যাচ করছে দেখাও। সে বলছে হ্যাঁ মানে এটা তো জানতাম না, আমাকেও তো কেউ বলেনি, আমার লয়ার তো কোনোদিন বলেনি। এবার ফ্যাক্টরির মালিক তার নিজের লয়ারকে ডাকছে, ফ্যাক্টরির মালিকের লয়ার এসে বলছে হ্যাঁ তাই তো, মানে এই ব্যাপারটা তো আমিও ভেবে দেখিনি, আমরা তো 23 নাম্বার আইনের ওই ধারায় যেটা বলা আছে ওটা ধরে করছি। অফিসার বলছে আমি তো কিছু জানি না, ফ্যাক্টরি হয় বন্ধ করে দাও, নইলে আমাকে দিয়ে দাও 20 কোটি টাকা। তার মানে দুর্নীতি তৈরি হচ্ছে। একে তো দুর্নীতি হচ্ছে, আর দুই কি হচ্ছে, যারা আমাদের দেশের উদ্যোগপতি, শিল্পপতি, যারা জব ক্রিয়েট করে, ব্যবসায়ী, ব্যবসাদার, বিজনেসম্যান, তারা ভয় পাচ্ছে যে ভাই আবার কে কোত্থেকে আসবে, কিছু আইনের মারপ্যাঁচ দেখিয়ে টাকা নিয়ে অফিসাররা চলে যাবে। এর ফলে কি হয়? এর ফলে মধ্যবিত্ত শ্রেণী থেকে আমরা যারা উঠে আসি, আমাদের বাড়ির যারা গুরুজন, তারা বিজনেসে আমাদের যেতে বারণ করেন। আমার ছোট থেকে খুব শখ ছিল যে আমি কিছু একটা উদ্যোগ করব, সেখানে 100 জন মানুষ কাজ করবে, প্রত্যেকের ফ্যামিলিতে 5 জন করে থাকলে 500 জন মানুষের পেট চলবে। চেষ্টা করলেই কি সফল হতাম তেমন কোনো গ্যারান্টি নেই, কিন্তু আমার বাবা মা, দাদু, কাকা, কাকিমা ছোট থেকে আমাকে বুঝিয়েছে ওসব যারা বিজনেস ফ্যামিলির ছেলে তারা পারে, ও করতে গেলে কত কেস খাইয়ে দেবে, আইনের মারপ্যাচ বুঝবি না,
এ এসে টাকা চাইবে, ও এসে তোলা চাইবে, চলতে পারবি না, ওসব বাদ দে, পড়াশোনা করে চাকরি কর। তার মানে কি হলো? তার মানে আমার মতো নিশ্চয়ই মধ্যবিত্ত পরিবারের গোটা দেশে অনেক ছেলেকে মেয়েকে ছোটবেলাতেই দমিয়ে দেওয়া হয়। গুরুজনরা ভালো চান বলেই যে ভাই একে তো ফাঁসিয়ে দেবে, এ তো ম্যাপেজ কিছুই বোঝে না, ভালো চেয়েছেন বলেই, আমার বাবা মা তো আমার খারাপ চান না। এর ফলে যেটা হলো, আমাদের দেশে এন্টারপ্রেনার কমে গেল, সম্ভাবনা কম হলো। আর কোনো দেশে যদি বিজনেস না বাড়ে তাহলে সেই দেশের ইকোনমি কোনোদিন বেটার হতে পারে না, সেকেন্ড আর কোনো রাস্তা নেই। আজকে এটুকু তো ইকোনমি আমরা সকলে বুঝি। আমেরিকা উন্নত তার কারণ আমেরিকা সরকার নয়, তার কারণ আমেরিকাতে একের পর এক মাইক্রোসফট থেকে, গুগল থেকে, বোয়িং থেকে শুরু করে এরকম বড় বড় কোম্পানি আছে যাদের কোটি কোটি টাকার বিজনেস। সেই বিজনেস থেকে দেশ ফুলে ফেপে ওঠে, দেশের মানুষ চাকরি পায়, তো ওভারঅল গোটা দেশের উন্নতি হয়। তাহলে আমাদের দেশে কি করতে হবে দেশের উন্নতির জন্য? বিজনেস বাড়াতে হবে। এখন লোকজনকে তো ধরে ধরে এই বিজনেস করো এক্ষুনি, না হলে তোমাকে জেলে ভরে দেবো, এরম তো বলা যায় না। লোকজন কখন বিজনেস করতে উৎসাহী হবে? যখন দেখবে যে আমাদের দেশে ইজ অফ ডুইং বিজনেস অনেকটা বেটার হয়ে গেছে র্যাঙ্কিং। আমাদের দেশের ইজ অফ ডুইং বিজনেসের র্যাঙ্কিং এখনো পর্যন্ত খুব একটা ভালো নয়, যে কত সহজে এদেশে নতুন কোনো মানুষ বিজনেস স্টার্ট করতে পারে, সেটা হচ্ছে ইজ অফ ডুইং বিজনেস। এটা সারা পৃথিবী জুড়ে র্যাঙ্কিং হয়। যদি নেক্সট 15-20 বছরে বেটার হয়ে যায় এটা, আমি হয়তো আমার সন্তানকে বলবো বিজনেস করবে, করো, ভালো কাজ। তোমার ওখানে কোনো কারখানা করলে, কোম্পানি করলে, সেখানে যদি 50টা ছেলে মেয়ের পেট চলে, 50টা ফ্যামিলির পেট চলে, ভালো তো, করো। কখন আমি আমার সন্তানকে বলবো? যখন আমি ভরসা পাবো যে ইজ অফ ডুইং বিজনেস দেশের খুব ভালো, ও বিপদে পড়বে না, আশা করা যায় ভালোভাবে খাটলে বিজনেস দাঁড়িয়ে যাবে, করাপশানে কেউ কোনো অফিসার এসে ওর থেকে 20 কোটি টাকা চেয়ে নিয়ে ওকে ডুবিয়ে দিয়ে চলে যেতে পারবে না, তাই না? এইটা হচ্ছে মেন উদ্দেশ্য। উদ্দেশ্য ক্লিয়ার? একদম সরল ভাষায়। এবার চলে আসি আমরা সেকেন্ড পয়েন্টে। যখন এই সমস্ত আইনগুলো তৈরি হয়েছে, সেই সমস্ত সময়ে কেউ ভাবতেই পারেনি যে ভবিষ্যতে গিগ অ্যান্ড প্ল্যাটফর্ম সেক্টর তৈরি হবে। আজ থেকে 90 বছর, 100 বছর পর গিগ অ্যান্ড প্ল্যাটফর্ম সেক্টর মানে কি? যারা সুইগিতে, জোম্যাটোয়ে, ফ্লিপকার্টে ডেলিভারি দিচ্ছে কিছু, উবের, র্যাপিডো বাইকে করে, উবের, র্যাপিডো ক্যাপ্টেন, তারা মানুষকে নিয়ে যাচ্ছেন এক জায়গা থেকে অন্য জায়গায়। এই যে জব, এগুলো তো একটা কাজ। এই কাজগুলো থেকে অনেকে সংসার চলছে শহরের দিকে, মফস্বলে। এই সেক্টরটাকে বলা হচ্ছে গিগ অ্যান্ড প্ল্যাটফর্ম সেক্টর। এবার এই সেক্টরের যারা কাজ করছে তাদের আইন কি হবে, তাদের পিএফ কি হবে, ইএসআই কি হবে, তাদের ইন্স্যুরেন্স থাকবে কিনা, এরা রিটায়ারমেন্ট করলে টাকা কোত্থেকে পাবে, সুইগি জোম্যাটো এদের কিছু দেবে কিনা, এদের বাই চান্স রাস্তায় বাইক নিয়ে যেতে গিয়ে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তার কভারেজ কে দেবে, এগুলো কোনো আইনে লেখা নেই, এই 29টায় লেখা নেই। তাতে করে পুরনো লোকদের দোষ দেওয়ার কিছু নেই, তারা 1930 সালে থোড়ি জানতেন এরকম সুইগি জোম্যাটো বলে কিছু বেরোবে। তো দরকার পড়ল দেশের বর্তমান নিড অনুযায়ী দেশের সমস্ত আইনকে মডার্নাইজেশন করার। তাই জন্য পুরনো আইনগুলোকে বিলুপ্ত করতেই হতো। এবং গ্লোবাল ইনভেস্টমেন্ট টানতে গেলে দেশের ইজ অফ ডুইং বিজনেসের র্যাঙ্কিং কিন্তু বেটার করতে হবে। আমাদের দেশ যখন বিজনেস শুরু করার জন্য একটা আদর্শ জায়গা হবে, যেখানে অফিসার এসে ঘুষ চায় না, যেখানে বিভিন্ন গুন্ডা মস্তান এসে তোলা তোলে না, যেখানে আলাদা আলাদা ডিপার্টমেন্টে ঘুরতে ঘুরতে পায়ের একদম জুতো ছিঁড়ে যায় না জাস্ট লাইসেন্স বের করার জন্য, খুব ইজিলি 5 দিনে একটা লোক বিজনেস স্টার্ট করার সমস্ত কাগজপত্র করে ফেলতে পারে, তখনই তো পৃথিবীর বড় বড় কোম্পানিগুলো এই দেশে ইনভেস্ট করবে যে ভাই ইন্ডিয়াতে একটা ফ্যাক্টরি লাগাই, খুব ভালো জায়গা, ইজিলি বিজনেস করা যায়। আর তখনই তো ইন্ডিয়াতে কর্মসংস্থান বাড়বে। তো এই গ্লোবাল ইনভেস্টমেন্ট টানাও কিন্তু এই 4টে নতুন শ্রম আইন আনা, পুরনো 29টাকে বাতিল করে, এটা একটা অন্যতম মেন উদ্দেশ্য। আমরা উদাহরণ হিসেবে অ্যাপেলের নাম নিতে পারি। আমেরিকার সঙ্গে ভারতের কি না অশান্তি চললো লাস্ট 6 মাসে, এখনো পুরোপুরি মেটেনি। ট্যারিফ নিয়ে, ইকোনমি নিয়ে, বিজনেস নিয়েই সেই একই ব্যাপার। এবার
ডোনাল্ড ট্রাম্প নিজে অ্যাপেল কোম্পানির ওপর চাপও সৃষ্টি করেছিল যে ভারতবর্ষে ম্যানুফ্যাকচারিং কমাও, অ্যাপেল কমায়নি। অ্যাপেল কোম্পানির মতো যারা বড় বড় শিল্পপতি না, তাদের এত টাকা, এত পাওয়ার, তারা উল্টে দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্টকে চাপ দিয়ে দিতে পারে যে বেশি আমার ওপর চাপ দিলে না, এত টাকা তোমার উল্টো দিকের রাজনৈতিক দলের ওপর আমি ইনভেস্ট করে দেবো, পরের ভোটে ওরা জিতে যাবে। এদের কাছে এত টাকা থাকে, এরাই আমেরিকা চালায় অ্যাকচুয়ালি। অ্যাপেলের মালিক কেন ইন্ডিয়া থেকে সরল না? কেন ইন্ডিয়াতে আরও অ্যাপেল ম্যানুফ্যাকচারিং বাড়াচ্ছে? ইন্ডিয়াকে ভালোবেসে নয়, কারণ অ্যাপেল দেখেছে পৃথিবীতে যে 200টা দেশ আছে এই মুহূর্তে, তার মধ্যে ইন্ডিয়াতে আমার কাজটা ভালো হচ্ছে। এটা যখন অ্যাপেলের মতো সব কোম্পানি দেখবে, তারা সবাই ইন্ডিয়ায় আসবে, ইন্ডিয়াতে ফ্যাক্টরি লাগাবে, কোম্পানি লাগাবে, ইন্ডিয়ার ইঞ্জিনিয়াররা চাকরি পাবে। ইন্ডিয়ার ইঞ্জিনিয়ারদের যখন অভিজ্ঞতা হয়ে যাবে কাজ করতে করতে, তখন 10-15 বছর পর তারাই কেউ কেউ বেরিয়ে এসে ইন্ডিয়ার ইনভেস্টারদের সাহায্য নিয়ে এক একটা স্টার্ট আপ খুলে ফেলবে। তো ইন্ডিয়াকে নেক্সট 15-20 বছরে যদি এগোতে হয়, তাহলে দরকার নতুন লেবার কোডের। প্রয়োজনীয়তা পুরো বোঝাতে পেরেছি আশা করি। এরপর আমাদের একদম চলে যেতে হবে তথ্যে, যে এক্স্যাক্টলি তাহলে কি কি চেঞ্জ হলো। দেখা যাক, 4টে নতুন লেবার কোড এসছে, পুরনো 29টা বাতিল। প্রথম লেবার কোড, কোড অন ওয়েজেস, যেটা 2019-এই ফর্মুলা বানানো হয়েছিল, এনঅ্যাক্ট হলো 21শে নভেম্বর থেকে। ওয়েজ মানে কি? মজুরি। তার মানে আমরা বুঝতেই পাচ্ছি যে ডেলি কে কত টাকা মজুরি পাবে, ইনকাম করবে, মাইনে পাবে, তার উপর। প্রথম জিনিস যেটা করা হলো এই আইনে, একটা মিনিমাম মজুরি বেঁধে দেওয়া হয়েছে, যেটা শুধু কেন্দ্র নয়, প্রত্যেকটা রাজ্য সরকারও মানতে বাধ্য। কোনো রাজ্য চাইলে এর থেকে বেশি করতে পারে, এর কম করতে পারবে না। মানে ধরা যাক আমাদের একটা অফিস আছে, আড্ডা 24/7-এর বেঙ্গলের অফিস কলকাতায়। এখানে একটা অফিস বয়ও কাজ করে, এবার সেই ভাই একটা মাইনেও পায়। আমাদের কোম্পানির যারা ম্যানেজমেন্ট, তারা মনে করলো যে অফিস বয়, যে গ্রুপ ডি স্টাফ, তাকে আমরা 8,000 টাকা দিয়ে কাজ করিয়ে নেব। কিন্তু দেখা গেছে মিনিমাম ওয়েজেসে বলে দেওয়া হয়েছে যে কোনো এমপ্লয়িকে আপনি কথার কথা 17,000 টাকার নিচে দিতে পারবেন না, তাহলে দিতে পারবে না। আর যদি আড্ডা 24/7 সেটা করে, আড্ডা 24/7-এর নামে কেস হবে, কোম্পানি বন্ধ করে দেওয়া হবে। তার মানে একটা মিনিমাম রোজগারের গ্যারান্টির পথে দেশ যেতে চলেছে। নাম্বার 2, বোনাস ফিক্স করতে হবে প্রত্যেকটা জায়গাকে, প্রাইভেট হোক সরকারি হোক। পেমেন্ট টাইম ফিক্স করতে হবে, যে আমার কোম্পানির প্রত্যেক এমপ্লয়ি মাসের 7 তারিখের মধ্যে মাইনে পায়। কোনো অসুবিধা নেই, তুমি সরকারকে জানিয়ে দাও যে আমরা 7 তারিখে মাইনে দিই, তুমি এমপ্লয়িকেও জানিয়ে দাও যে আমরা 7 তারিখে মাইনে দিই, এমপ্লয়ি সেইভাবেই মাসের খরচ টরচ প্ল্যান করবে। কিন্তু তুমি যদি জানিয়ে দাও যে 7 তারিখে আমরা দেব, তারপর তুমি দিচ্ছ 15 তারিখে, মাইনে হবে না, তোমার নামে সরকার ফাইন লাগিয়ে দেবে, মানে তোমার কোম্পানির নামে। তো এটা একটা সুন্দর সিস্টেম হচ্ছে। তোমার যদি মনে হয় তোমার মাইনে দিতে 15 তারিখ হবে, তো তুমি প্রথম দিন থেকে সবাইকে বলে রাখো যে আমি 15 তারিখেই মাইনে দিই, কোনো অসুবিধা নেই। বাট ডেট, যেটা লাস্ট ডেট বলছো, তার পেছনে যাওয়া যাবে না। 3 নাম্বার, ইকুয়াল রেমুনারেশন করতে হবে। মানে যেটা বিভিন্ন ক্ষেত্রে জেনারেলি জেন্ডার ওয়াইজ দেখা যেত, যে কোনো ছেলে যদি এই পোস্টে কাজ করে সে পাচ্ছে মাসে দিনে 500 টাকা, কোনো মেয়ে কাজ করলে সে পাচ্ছে 300 টাকা। কেন ভাই? ইকুয়াল রেমুনারেশন করতে হবে। আজকের ভারত জেন্ডার বায়াসড আর থাকতে পারে না। এই যে জিনিসটা করা হলো, এটা হলো কোড অন ওয়েজেস। মূলত আরো কিছু জিনিস আছে, পরীক্ষার জন্য যেটুকু লাগবে এবং বোঝার জন্য যেটুকু লাগবে সেটুকু আমি বলে দিলাম। এই একটা আইনের ফলে পুরনো পেমেন্ট অফ ওয়েজেস অ্যাক্ট 1936, মিনিমাম ওয়েজেস অ্যাক্ট 1948, পেমেন্ট অফ বোনাস অ্যাক্ট 1965, ইকুয়াল রেমুনারেশন অ্যাক্ট 1976, 4টে অ্যাক্টকে ডিসম্যান্টেল করে দিয়ে সুন্দর করে একটা নতুন আইন বানিয়ে ফেলা হলো উইথ ক্ল্যারিটি, যার মধ্যে কোনো কনফিউশন নেই। এবং এই জায়গাটায় আমরা দেখতে পাচ্ছি মূলত কোম্পানিগুলোকে তাদেরকে অ্যাকাউন্টেবল করা হলো, তারা যাতে খামখেয়ালি মতো কাজ না করতে পারে, এবং যারা এমপ্লয়ি, যারা চাকরি করছে, তাদের জন্য অনেকটা সুবিধা হয়ে গেল। সেকেন্ড,
সেকেন্ড যে অ্যাক্ট করা হয়েছে সেটা হয়েছে ইন্ডাস্ট্রিয়াল রিলেশন কোড 2020, 2020 সালে ফ্রেম করা হয়েছিল, 5 বছর পর এনঅ্যাক্ট করা হলো। রিলেশন মানেই আমরা বুঝতে পারছি ইউনিয়ন টিউনিয়নের ব্যাপার আছে, এমপ্লয়ি ইউনিয়ন আর কোম্পানির মধ্যে কি রিলেশন হবে। এই অ্যাক্টে মূলত যেটাকে মানে অ্যাড্রেস করা হয়েছে সেটা হচ্ছে ট্রেড ইউনিয়ন। কোনো ডিসপিউট হলে কি হবে, স্ট্রাইক, কোম্পানি হরতাল চলছে, স্ট্রাইক, আর লে অফ মানে ছাঁটাই, এই ক্ষেত্রে কি হবে। সব থেকে যেটা নিয়ে সোশ্যাল মিডিয়া উত্তাল সেইটা হচ্ছে এতদিন নিয়ম ছিল যদি তোমার কোম্পানিতে 100-র মধ্যে এমপ্লয়ি থাকে, যেমন আড্ডা 24/7-এ মোট এমপ্লয়ি 2000, তাহলে আড্ডা 24/7 যদি লে অফ করে, ছাঁটাই করে, তাহলে জানাতে হবে যে আমরা এই কারণে আমাদের কর্মীদের ছাঁটাই করছি। প্রাইভেট কোম্পানি করতেই পারে, লসে গেলে কি করে সে চালাবে। আর যদি 100-র কম থাকে তোমার কর্মী সংখ্যা, অত জানানোরও দরকার নেই, ছাঁটাই করে দাও, কেউ কিছু বলবে না। এইটাকে বাড়িয়ে এবার করে দেওয়া হয়েছে 300। এইটা নিয়ে সোশ্যাল মিডিয়া উত্তাল যে 300 কর্মীওয়ালা কোম্পানি মানে মোটামুটি একটা ঠিকঠাক ভালো কোম্পানি, প্রচুর কোম্পানি এর মধ্যে চলে এলো এবার, যেহেতু আপার লিমিট বাড়িয়ে 300 করে দেওয়া হলো, এরা যখন তখন ইচ্ছা ছাঁটাই করে দিতে পারে। তাহলে এটা কেন করা হলো? এটা তো কোম্পানির ফরে গেল, এমপ্লয়ির এগেনস্টে গেল। দেখুন, আলটিমেটলি আমাদের যেটা করতে হবে, আমাদের দেশের যুব সম্প্রদায় এবং গ্লোবাল ইনভেস্টর তাদেরকে টানতে হবে এদেশে। তাদের ভয় দেখালে হবে না। তারা যদি ভয় পায় যে একটা আমেরিকার ইনভেস্টর আসছে, যে শুনুন আপনার কোম্পানির লোক সংখ্যা কত, 150, তো ছাঁটাই করতে পারবেন না, ছাঁটাই করতে গেলেই আমাদের জানাতে হবে আগে, ও তো ভয়ই পেয়ে যাবে যে ভাই আমার যদি গিয়ে লসে চলে, এরা ছাঁটাইও করতে দেবে না, মাইনে দিতে হবে, আমি তো পুরো ডুবে যাব। তো তাকে একটা অ্যাসিওরেন্স দেওয়া যে 300 অবধি যতক্ষণ আপনার এমপ্লয়ি, আপনার কোনো চিন্তা নেই, আপনি আসুন, বিজনেস করুন, নিজের মতো স্যাকও করতে পারবেন। হ্যাঁ, 300-র বেশি হয়ে গেলে তখন তো আপনার কোম্পানি অনেক বড়, তখন অনেক লাভ হচ্ছে আপনার, তখন ছাঁটাই করার আগে জানাতে হবে, সেও মেনে যাবে। তো ইনভেস্টর ফ্রেন্ডলি আবহাওয়া তৈরি করতে হবে, সরকার বাধ্য তৈরি করতে। লোককে ভয় পাইয়ে দিলে সে আসবে না। আগের কোনোটা কিন্তু ভয় পাইয়ে দেওয়া ছিল না, বলা হয়েছিল পেমেন্ট আপনি কবে দেবেন আপনি ঠিক করবেন, কিন্তু ক্ল্যারিটি দিন। এমপ্লয়িও তো সব জায়গায় বলে রাখবে না যে এই দিন আমি মাইনে পাই, ওই দিন টাকা দেবো। বোনাস ক্ল্যারিটি দিন, সব জায়গায় বলা হয়েছিল ক্ল্যারিটির কথা। নেক্সট যেটা ফিক্সড টার্ম এমপ্লয়মেন্ট, মানে এখন কিন্তু প্রচুর প্রাইভেট কোম্পানিতে একটা কন্ট্রাক্ট পিরিয়ড থাকে, তো এই ফিক্সড টার্ম এমপ্লয়মেন্টকে একেবারে স্ট্যান্ডার্ডাইজড প্রসেস করা হচ্ছে। থার্ড, সমস্ত ডেফিনিশনকে স্ট্যান্ডার্ডাইজড করা হচ্ছে। এমপ্লয়ি কারা, এমপ্লয়ার কারা, ইউনিয়ন কারা, কোনো যাতে অ্যাম্বিগুইটি না থাকে, আইনের ফাঁক গুলে কেউ যাতে কোনো ঝামেলা না পাকাতে পারে। যখন কেস কোর্টে যায়, জাজও কিছু করতে পারে না, কেস পেন্ডিং চলতেই থাকে ডেটের পর ডেট, কারণ এত আইন, সব আইনের মধ্যে আইনের ফাঁক। কাজে এখানে পুরো স্ট্যান্ডার্ড ডেফিনিশন বানানো হচ্ছে, যাতে কোনোভাবে কেস যদি কোর্টেও যায়, জাজের পক্ষেও সুবিধা হবে, তাড়াতাড়ি 6 থেকে 8 মাসের মধ্যে সলিউশন দিয়ে পুরো রায় দিয়ে দেবে। এবং ইউনিয়নের যে রিকগনিশন হবে যে ভাই তোমরা ট্রেড ইউনিয়ন, ঠিক আছে, ট্রেড ইউনিয়ন লিডারকে, আচ্ছা এর দায়িত্ব কি, আচ্ছা ঠিক আছে, এর বাইরে কোনো অবৈধ কাজ কি করছে না করছে না, পুরো একদম ডকুমেন্টেড রাখা। এর ফলে কি হলো, এই যে 3টে অ্যাক্ট, ট্রেড ইউনিয়ন অ্যাক্ট 1926, জওহরলাল নেহরুর বাবা মতিলাল নেহরুর সময় তখন, তারপর জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীর ছেলে মেয়েকেও দেখা যায়, 5টা প্রজন্ম কেটে গেছে। এই আইন এখন রাখলে চলবে নাকি? ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট অ্যাক্ট 1947, ইন্ডাস্ট্রিয়াল এমপ্লয়মেন্ট অ্যাক্ট 1946, এই অ্যাক্টগুলোকে সব ডেমোলিশ করে নতুন এই একটা আইন বানানো হলো। নেক্সট 3 নম্বর আইন কি হয়েছে, কোড অন সোশ্যাল সিকিউরিটি। সব থেকে ইম্পর্টেন্ট আমার মতে। সোশ্যাল সিকিউরিটি মানে এর চাকরি চলে গেলে খাবে কি, মানুষের তো একটা নিশ্চয়তা দরকার হয় জীবনে। কম বয়স থাকলে তখন অত নিশ্চয়তা দরকার হয় না, বয়স যত বাড়তে থাকে, কম বয়স থাকলে মনে হয় আমি আমারটা চালিয়ে নেব, বয়স বাড়তে থাকলে মনে হয় আমার ওপর ডিপেন্ড করে আমার বাবা মা আছে, আমার সন্তান সন্ততি আছে, কাল চাকরি না থাকলে
আমার বাচ্চাদের স্কুলের ফিস কি করে হবে, তো এটা খুব ইম্পর্ট্যান্ট। সোশ্যাল সিকিউরিটি নাম শুনেছেন নিশ্চয়ই আপনারা, ইপিএফও, ইএসআইসি, গ্র্যাচুইটি, ম্যাটারনিটি, গিগ এবং আনঅর্গানাইজ সেক্টর এর মধ্যে আসছে। কি কি? ইপিএফও প্রভিডেন্ট ফান্ড কি হবে এমপ্লয়ির, ক্লিয়ার করো, ও যাতে রিটায়ারমেন্টের পর পেনশন পেতে পারে। ইএসআইসি যাদের মাইনে একটা নির্দিষ্ট লিমিটের মধ্যে, সে যাতে ফ্রিতে ট্রিটমেন্ট পেতে পারে ইএসআই হসপিটালে, সেটাকে পুরো কাগজপত্র ক্লিয়ার করো। গ্র্যাচুইটি রিটায়ারমেন্টের পর যাতে এককালীন টাকা পেতে পারে, পুরো কাগজপত্র ডকুমেন্টেড করো। কেউ দেখা যাচ্ছে চাকরি করলো 20 বছর, ওর নামে ডকুমেন্টসই কোম্পানি জমা দেয়নি, ও বেচারা রিটায়ার করেছে, 1 টাকা পাচ্ছে না। কেন? ওর তো কয়েক লক্ষ টাকা পাওয়ার কথা রিটায়ারমেন্টের সময় এককালীন। ম্যাটারনিটি, এইটার বিশাল কাজ হয়েছে, আমি আসছি, এটা একদম লাস্টে আসবো। গিগ ওয়ার্কার যেটা বললাম, সুইগি, জোম্যাটো, এই ধরনের যা নতুন নতুন আসছে, গিগ ওয়ার্কারদের লিগাল রিকগনিশন দেওয়া হলো। এতদিন তো ছিলই না, সুইগি জোম্যাটোই ছিল না, তো ওদের ওয়ার্কারদের লিগাল রিকগনিশন কি করে থাকবে, এখন দেওয়া হলো। সোশ্যাল সিকিউরিটির পোর্টেবিলিটি করা হলো, যে সে হয়তো রেজিস্টার্ড ওয়েস্ট বেঙ্গলে, সে এখন কাজ করতে চলে গেছে কর্ণাটকে, সে কি আর ইএসআই পাবে না বা অন্য জিনিসপত্র পাবে না? অবশ্যই পাবে। পোর্টেবল করার সুবিধা দেওয়া হলো, কারণ এখন মানুষ এখান থেকে সেখানে, সেখান থেকে সেখানে পোস্টিং হয়, ট্রান্সফার হয়, আগের দিনের মতো জেনারেলি এক জায়গায় থেকে যায় না। ডিসএবিলিটি, ওই বললাম, কারোর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, একটা হাত বা পা বাদ গেছে, ওর সারা জীবন চলবে কি করে? তাকে ইন্স্যুরেন্স থেকে টাকা দাও। লাইফ ইন্স্যুরেন্স করো, কেউ তোমার ওখানে কাজ করতে করতে কারোর মৃত্যু হয়েছে, তার পরিবার চলবে কি করে? তার পরিবারকে টাকা দাও। সোশ্যাল সিকিউরিটিতে প্রচুর কাজ হয়েছে। এবং ম্যাটারনিটি বেনিফিট, যেটা আমি আসতাম, দেখুন ম্যাটারনিটি আইন না 1961-তে ছিল, বানানো হয়েছিল, 1960 অব্দি তো ছিল না। 1960-এ গিয়ে কোনো মহিলা কর্মী তিনি বলেছেন যে আচ্ছা, আমার যে সন্তান হয়েছে বা আমি সন্তান সম্ভবা, আমি প্রেগনেন্ট, তো এই সময় আমি কাজ করব। তো 1960 অব্দি কি বলতো, ছেড়ে দাও, পরে দেখা যাবে জয়েন করবে কি করবে না, এখন কাজ করতে হবে না 1 বছর। তো 1961 আস্তে আস্তে মহিলারা এগিয়ে আসছে, তখন একটা আইন এলো যে তাই তো, এরকম তো করা উচিত না। সন্তান তিনি নেবেন, স্বাভাবিক মাতৃত্ব, সেই জন্য তার চাকরি কেন যাবে, তাকে ছুটি দেওয়া উচিত কিছুদিন, পেড লিভ, টাকা পয়সা দিয়ে ছুটি দেওয়া উচিত। এইবার 1961 আইন 2025-এ কার্যকরী হচ্ছে না। 2025-এ এখন মহিলারা কি চাইছেন, যে ভাই 1961 মহিলা মাতৃত্বকালীন ছুটি পেয়েছেন, হ্যাপি, এইবার অফিসে যাচ্ছেন, তার সন্তানকে দাদু ঠাকুমা বাড়ির অন্যদের কাছে দিয়ে যাচ্ছেন। এখন তো সবার 2-3 জনের ফ্যামিলি, হাজবেন্ড চলে যাচ্ছে অফিসে, এবার ওয়াইফ যদি অফিসে যায় তো 6 মাসের বাচ্চাটাকে কার কাছে রাখবে? আর যৌথ ফ্যামিলিতে থাকতে পারছে না মানুষ, থাকছে না বিভিন্ন কারণে। তো এখন নতুন ডিম্যান্ড উঠছে যে নাম্বার 1, ম্যাটারনিটির জন্য তো ছুটি আরো বাড়াতে হবে। নাম্বার 2, সন্তান প্রসবের পর, জন্মের পর ওকে দেখাশোনাও তো করতে হবে ছোটবেলায়, তার জন্য স্পেশাল লিভ বাড়াচ্ছে। সরকারি বেসরকারি সবাই বাধ্য বাড়াতে, এই নিয়ম মেনে চলতে। নাম্বার 3, আপনার সংস্থায় যদি এতজন মহিলা কর্মী থাকেন, তাহলে আপনার সংস্থায় ধরুন আড্ডা 24/7 এর অফিসে, হেড অফিসে 1000 জন কাজ করছে, সেখানে মহিলা কর্মী এত, তাদের মধ্যে 1 থেকে 5 বছরের বাচ্চা আছে এতজনের, তাহলে আড্ডা 24/7-কে নিজের দায়িত্বে, নিজের খরচে ক্রেস করে দিতে হবে অফিসে, যেখানে একজন দায়িত্ব থাকবে কারোর ওপর, যার মাইনে আড্ডা 24/7 দেবে। সেই ক্রেসে মহিলা কর্মীরা নিজেদের বাচ্চাদের এনে ওখানে রেখে দেবে, কাজ করতে করতে দিনের মধ্যে 2-3 বার গিয়ে দেখাও করে আসবে, 5-10 মিনিট কাটিয়ে আসবে, খাইয়ে আসবে। বাকি টাইম সেই যে ন্যানি রয়েছেন বা নার্স রয়েছেন, যিনি রয়েছেন, তিনি বাচ্চাগুলোকে পুরো দেখভাল করে রেখে দেবেন। না হলে কি হবে, না হলে এই ভদ্রমহিলা এনাকে চাকরি ছেড়ে দিতে হবে বাচ্চার দেখাশোনার জন্য। কেরিয়ার লস, দেশের মারাত্মক লস। একজন দক্ষ হিউম্যান রিসোর্সকে আমরা বাড়িতে বসিয়ে তার ট্যালেন্টকে আমরা কাজে লাগাতে পারছি না। সে বাচ্চা নিয়ে চলে আসুক অফিসে, অফিসে তার বাচ্চাকে দেখার জন্য লোক থাকুক, কোম্পানিকে দায়িত্ব নিতে হবে। তো এটা নারী শক্তির উন্নয়নের জন্য, উইমেন এম্পাওয়ারমেন্টের জন্য মারাত্মক স্টেপ, আমি তো বলবো। ঠিক এই 4টে আইন, এগুলোকে
এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অ্যাক্ট, এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স অ্যাক্ট, ম্যাটার্নিটি অ্যাক্ট, পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট, এইগুলোকে ডিসমেন্টেল করে দিয়ে একটা নতুন অ্যাক্ট আনা হয়েছে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, 4 নাম্বার অ্যাক্ট, অকুপেশনাল সেফটি, হেলথ অ্যান্ড ওয়ার্কিং নিয়ে 2020-তে যে অ্যাক্ট এসেছে সেটা কি? নাম্বার 1, ইউনিফর্ম সেফটি নর্মস। ওই সেগমেন্টের জন্য এই সেফটি, ওই সেগমেন্টের জন্য এই সেফটি না, সারা ভারতে সবাইকে একটা ইউনিফর্ম এক লেভেলের স্ট্যান্ডার্ড সেফটি রুল মানতে হবে। আপনার অফিসে সেফটির জন্য এই জিনিস থাকতে হবে। নাম্বার 2, অ্যানুয়াল ফ্রি চেক আপ, স্পেসিফিক কিছু সেগমেন্টের জন্য ফ্রি মেডিকেল চেক আপ। মাইনিং কোম্পানিতে কাজ করছে কিছু শ্রমিক, তাদের শরীর স্বাস্থ্যের প্রচুর ঝুঁকি থাকে, কোম্পানিকে নিজের টাকায় কর্মীদের অ্যানুয়াল মেডিকেল হেলথ চেক আপ করাতে হবে, তার রিপোর্ট সরকারের কাছে জমা দিতে হবে। বছরে একবার করে চেক আপ হলে কোনো রোগ সামান্যতম হওয়ার আগেই ধরা পড়ে গেলে সে বেচারা বেঁচে যাবে, তখন থেকে ওষুধপত্র নেবে, সাবধানে থাকবে, তার হয়তো আরো 10 বছর আয়ু বেড়ে গেল। খুব দরকার, জরুরি। উইমেন নাইট শিফট, এটা একটা আবার যুগান্তকারী কাজ হয়েছে, যে মহিলারা নাইট শিফট করতে পারবেন, কেন পারবেন না? হু দ্য হেল আর ইউ? রাতের বেলায় মেয়েদের বেরোনো বারণ। রাতের বেলায় কারা বেরোবে? চোর ডাকাতরা বেরোবে, তাদের জন্য বাকি সবাই রাস্তা ছেড়ে দিয়ে ঘরে চলে যাবে। তো মহিলারা যে কোনো জায়গায় তিনি যেখানে কাজ করছেন নাইট শিফট দরকার পড়লে নিশ্চয়ই করতে পারেন, সরকারি বা বেসরকারি। তার জন্য কোম্পানিকে বেশ কিছু জিনিস বানাতে হবে। সেটা হচ্ছে, কোনো মহিলা যখন আপনার ওখানে নাইট শিফট করছে, নিয়ম নির্দিষ্ট বেঁধে দেওয়া হয়েছে যে একজন মহিলাকে ওইভাবে নাইট শিফট দেওয়া যাবে না, অন্তত এতজন মহিলাকে একসঙ্গে নাইট শিফট দিতে হবে। 2, পুরো কোম্পানি এন্ট্রান্স, এক্সিট, ওয়ার্কিং প্লেস তার সিসিটিভি চালু রাখতে হবে। সিসিটিভির অ্যাক্সেস পুরো অল টাইম আপডেট হতে হবে। সরকার চাইলে যে কোনো মুহূর্তে চেক করে দেখতে পারে, যাতে মহিলাদের নিরাপত্তা নিয়ে কোনো চিন্তা না থাকে। কিছু ক্ষেত্রে পিক আপ, ড্রপ ইত্যাদির সমস্ত রুলস রেগুলেশন বানানো হয়েছে। এটা একটা যুগান্তকারী কাজ হয়েছে। নেক্সট, কন্ট্রাক্টরদের জন্য 5 বছরের লাইসেন্স দেওয়া হচ্ছে এবার। এতদিন কি হতো, কন্ট্রাক্টররা 1 বছরের লাইসেন্স পেত, প্রত্যেক বছর লাইসেন্স রিনিউ করাতে হতো। ওই লাইসেন্স রিনিউ করানো মানেই আবার টাকা খাওয়া, করাপশান, হেডেক, চিন্তা, হ্যাজেল ফ্রি কাজ হবে, যাতে ইজ অফ ডুইং বিজনেসে ইন্ডিয়ার র্যাঙ্ক ভালো হয়। একবারে 5 বছরের লাইসেন্স। আর যদি এই সেফটি বা সিকিউরিটি কোথাও ল্যাপস হয়, তার জন্য হেভি পেনাল্টি খাবে, মারাত্মক বড় ফাইন হবে কোম্পানিগুলোর ওপর। ওকে, এবং এই একটা অ্যাক্ট দিয়ে ফ্যাক্টরিজ অ্যাক্ট 1948, মাইন্স অ্যাক্ট 1952, কন্ট্রাক্ট লেবার অ্যাক্ট 1970, প্ল্যান্টেশন লেবার অ্যাক্ট 1951, এতগুলোকে অবসলিট করে দেওয়া গেছে। আশা করি এবার পুরো বোঝা গেছে যে এই নতুন 4টে আইন অ্যাকচুয়ালি কি উদ্দেশ্যে, কি হবে না হবে। দেখুন, হবে কি না হবে, কতটা গ্রাউন্ড সাকসেসটা না, আমি সবসময় বলবো ডিপেন্ড করছে অনেক কিছুর ওপর। সেন্ট্রাল তো ল করে দিল কেন্দ্র সরকার, কোন স্টেট কত তাড়াতাড়ি এই লয়ের মধ্যে নিজেদের লকে এডিট করে, এনঅ্যাক্ট করে একদম কাজ শুরু করবে, সেটা ডিপেন্ড করছে কোন রাজ্য কতটা টাইম লাগায়, দেখা যাক। কিছু ক্ষেত্রে রাজ্য কিছু ব্যাপারে আপত্তি জানাতে পারে, যেটা আমরা নেব না ইত্যাদি, তখন একটা সেন্টার স্টেট দ্বন্দ্ব আসবে। এবং তার থেকেও বড় কথা, গ্রাউন্ডে যারা অফিসার আছেন দায়িত্বে, তারা কতটা এফিসিয়েন্টলি কাজটাকে এক্সিকিউট করাচ্ছে। ধরা যাক এর মধ্যেই একটা জায়গায় আড্ডা 24/7 রুল মানলো না, তাহলে তো যে দায়িত্বপ্রাপ্ত অফিসার এখানে, তাকে তো আড্ডা 24/7 অফিসে আসতে হবে, রেড মারতে হবে, দেখতে হবে, রুল না মানলে কেস করতে হবে। সেইটা যদি না হয় না, আইন করে কিচ্ছু করতে পারবে না। 2% হেল্প হবে, বাট 2% হেল্পের জন্য এত বড় আইন করে আমরা কি এক্সপেক্ট করবো? যেন অন্তত 80%, 90% ক্ষেত্রে কাজ হয়, তাই না? 100% হওয়া সম্ভব নয় জানি। তো যারা অফিসার আছে
তারা যদি সৎভাবে কাজ করে তবেই দেশ পাল্টাতে পারে, না হলে ওপরের লোকেরা ও যতই যাই করুক গ্রাউন্ড লেভেলে খুব একটা কিছু চেঞ্জ করা মুশকিল, অনেক সময় লেগে যাবে। এবং যারা এই চ্যানেলে খেয়াল করেছেন আশা করি, জেনারেলি আমি তো স্কিল বাংলা ইউটিউব চ্যানেলে ক্লাস নিই জিওপলিটিক্সের, এটা কিন্তু স্কিল বাংলা নয়, এইটা আমাদের যারা WBCS স্টুডেন্ট তাদের জন্য ডেডিকেটেড ইউটিউব চ্যানেল। এই চ্যানেলটার নাম আড্ডা 24/7 WBCS টপার। তো WBCS টপার চ্যানেলে এতক্ষণ ক্লাস হলো, যারা নতুন তারা আড্ডা 24/7 WBCS টপার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অপশানে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন এখনই। এবং যারা WBCS টপার হতে চাও তোমরা, এবং WBCS টপার হয়ে অফিসার হয়ে দেশের ভালো ভালো আইনগুলোকে একদম গ্রাউন্ড লেভেলে এনঅ্যাক্ট করতে চাও, এনাবেল করতে চাও, তার জন্য তোমাকে প্রস্তুতি নিতে হবে WBCS এর। তুমি চাইলে বাড়িতে বসেও প্রস্তুতি নিতে পারো, অনলাইনে আমরা আছি, হেল্প করে দেবো। তুমি চাইলে আমাদের কলকাতার যে সেন্টার সেখানে এসেও অফলাইন ক্লাসরুমে পড়তে পারো। ফর্ম ফিল আপ চলছে এই মুহূর্তে WBCS এর, ফর্ম ফিল আপটা করে দাও। একটা কাজ করো, যারা স্টুডেন্ট তাদের বলছি, এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সের পিন্ড কমেন্টে, মানে প্রথম কমেন্টে একটা গুগল ফর্ম আমি দিয়ে রেখেছি, ওটাকে ফিল আপ করে দাও। নাম, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল আইডি, আর তুমি অফলাইনে পড়তে চাও না অনলাইনে, ক্লিক করে সাবমিট অপশানে প্রেস করে সাবমিট করে দাও। আমাদের এক্সাম কাউন্সিলররা তোমাকে ফোন করে নেবে, অনলাইনে কিভাবে পড়া হয়, কি ফিজ, অফলাইনে কিভাবে পড়া হয়, কি কি বই পাবে, মক টেস্ট কিভাবে হয়, টোটালটা তোমাকে গাইড করে দেবে। তুমি শুনে নাও, তারপর তুমি ডিসাইড করো যে তুমি অনলাইনে পড়বে না অফলাইনে পড়বে, নাকি পড়বেই না, নাকি অন্য কোথাও পড়বে। বাট শুনে নাও, গুগল ফর্মটা ফিল আপ করে দাও। ওকে, থ্যাংক ইউ সকলকে, সকলে খুব ভালো থাকবেন।